আইএসএল শেষ হয়ে গেছে। ইস্টবেঙ্গলে আইএসএল জয়ের সেলিব্রেশন চলছে এবং আরো বেশ কিছুদিন চলবে। এর মাঝখানেই কিন্তু আজকের দিনটা ভারতীয় ফুটবলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যার সঙ্গে আমাদের এই কলকাতার ৩ প্রধান অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যেমন জড়িত রয়েছে, তেমনই কিন্তু এই কলকাতার বুকেই এআইএফএফ এর খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়ে গেছে। এই সমস্ত কিছুর খবর দেব আজকের ভিডিওয়ে। এক এক করে শুরু করি। শুরুটা করি মোহামেডান স্পোর্টিং দিয়ে। মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে আইএসএল এ অবনমনের আওতায়। তারা কোর্টে কেস করেছে তাদের আবেদন যে একটা ট্রাঙ্কেটেড লিগ থেকে যাতে অবনমনের সিদ্ধান্ত না নেওয়া হয়। কোর্ট এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সেটা তো কোর্ট জানে এবং সময় মতো তারা জানাবে। কিন্তু মোহামেডান কর্তাদের না এই মুহূর্তে সব থেকে আগে যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে যে এই ক্লাবটাকে তারা চালাবেন কিভাবে। কারণ ক্লাব চালাতে গেলে তো পয়সা লাগে এবং প্রত্যেক বছর এরম ভাবে টিম করে কোনো ফুটবল হতে পারে না। তারা যদিও বলেছেন যে ট্রাঙ্কেটেড লিগে তাদের অবনমন হচ্ছে সেটা যাতে না হয়। আমার খুব সন্দেহ আছে যে যদি লিগটা পুরো হতো মানে ২৬ ম্যাচ করেই খেলতে হতো প্রত্যেককে, তাহলেও কি তারা অবনমন বাঁচাতে পারতেন? তার কারণ কোনো বিদেশি ছাড়া, কোনো প্রপার স্ট্রাইকার, প্রপার জায়গায় কোনো সিনিয়র ফুটবলার ছাড়া সত্যি কি দেশের সর্বোচ্চ লিগে পার্টিসিপেট করা এবং সেখান থেকে জেতা যায়? এটা খুব বড় প্রশ্ন। আশা করি সেই প্রশ্নটা নিয়েই কর্মকর্তারাও ভাবছেন। আজকে মোহামেডানের একটা সাংবাদিক সম্মেলন ছিল। সেই সাংবাদিক সম্মেলন শুনে এটুকু বোঝা যাচ্ছে যে ক্লাব পরিচালনা নিয়ে এবার একটু ভাবনা চিন্তা শুরু করেছেন কর্তারা। এবং আমরা জানি আমাদের দেশের এটা নিয়ম যে রাজনৈতিক পট পরিবর্তন বা পালাবদল যদি ঘটে তাহলে তার প্রভাব সমস্ত ক্ষেত্রে পড়ে এবং অবভিয়াসলি আমাদের রাজ্যেও খেলার মাঠও এটার বাইরে নয়। আজকের যে সাংবাদিক সম্মেলন মোহামেডানের ছিল সেখানে যেমন তাদের এক্সিস্টিং ইনভেস্টর বাংকার হিলকে একটা চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির মুদ্রা কথা যেটা রয়েছে যে এতদিন তারা ২০২৩ সাল থেকে সঙ্গে রয়েছে মোহামেডানের। তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে মোহামেডান ক্লাবের পক্ষ থেকে এবং একই সঙ্গে এটাও রিকোয়েস্ট করা হয়েছে যে আরো একবার তারা আলোচনায় বসুন একটা সিদ্ধান্তে আসার জন্য যে কিভাবে চলবে বা চলবে না ক্লাব। একই সঙ্গে চিঠি দিয়ে ইনভাইট করা হয়েছে সদ্য রাজনীতিতে বেশ নামকরা ব্যক্তিত্ব হুমায়ুন কবিরকে এবং সেখানে ক্লাব পরিচালন সমিতিতে তারা যদি আসতে চান সেই মর্মে তাকে ইনভাইট করা হয়েছে। যেহেতু ইলেকশনের পরেই হুমায়ুন কবিরের পক্ষ থেকে এবং নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকেও একটা কথা বলা হয়েছিল যে ইনভেস্টর আনার দরকার হলে তারা আছে। তো সেই থাকলে তারা এসে দায়িত্ব নিন এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এবং এখানে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক কিছু প্রশ্ন ছিল যে এরা এলে বর্তমান কমিটির লোকজন সরে যাবেন কিনা। রাজনৈতিক পালাবদলের পাশাপাশি মহামারানেও পালাবদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটুকু এই সাংবাদিক সম্মেলন থেকে বলা যেতে পারে। আর আমার মনে হয় না এটা খুব অবাক করার মতো কোনো বিষয়বস্তু। এটার জন্য হয়তো ফুটবল মহল তৈরি ছিল। আর নতুন রাজনৈতিক নেতৃত্বদের কাছে আবেদন করা হয়েছে যে যদি তারা কেউ ক্লাবের দায়িত্ব পরিচালনার জন্য বা ফিনান্সিয়ালি ক্লাবকে হেল্প করতে পারেন, ইনভেস্টর আনতে পারেন তাহলে তারা স্বাগত। এমন মর্মে চিঠি এবং তার সঙ্গে যারা এতদিন ইনভেস্টর ছিল তাদেরকে চিঠি দিয়ে বলা হয়েছে যে তারা আলোচনায় বসুন, সমস্যার সমাধান করা হোক, ক্লাব যাতে সঠিকভাবে পরিচালিত হয়। কারণ ক্লাব চালাতে গেলে টাকা লাগবে। সেটা আইএসএল এ খেললেও লাগবে, আই লিগে খেললেও লাগবে। কারণ প্রফেশনাল ফুটবলাররা পয়সার বিনিময়ে খেলেন, কোচেরা পয়সার বিনিময়ে কোচিং করান। এবার আসি মোহনবাগান প্রসঙ্গে। সকাল থেকে একটা খবর খুব শোনা যাচ্ছে যে জাতীয় দলে ফুটবলার ছাড়ছে না মোহনবাগান। ন্যাচারালি এটা করা যায় না, তার কারণ ফিফা ফ্রেন্ডলি ডেট রয়েছে। তাহলে মোহনবাগান ফুটবলার ছাড়ছে না এরকম কথা রটলো কেন? যেটা ইনফরমেশন সেটা হচ্ছে যে ১লা জুন থেকে ফিফা উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। তারপর ফুটবলার ছাড়া না ছাড়ার ব্যাপারে কোনো সমস্যা মোহনবাগানের নেই। কিন্তু তার আগে অর্থাৎ এই সময়টায় আপ টু 31st মে তারা যদি ফুটবলার ছাড়ে সেক্ষেত্রে ফুটবলারদের ইনজুরির দায় কার? কারণ ক্লাবের অধীনে ফুটবলার এবং যদি ফিফা ডেট না হয় তাহলে সেই সময় যদি কোনো রকম কোনো ফুটবলারের চোট হয় সেই চোটের দায়িত্ব ক্লাবকে নিতে হয়। অতীতে এই সমস্যায় আশিক কুরুনিয়ানকে নিয়ে পড়েছে মোহনবাগান। এবার আর সেই সমস্যার পথে হাঁটতে চাইছে না। সেই জন্য তারা নাকি জানিয়েছিল এআইএফএফ কে যে প্লেয়ারদের সাথে ডাইরেক্ট কথা বলা হোক। তারা যদি উইদাউট ইন্স্যুরেন্স যেতে চায়, কারণ অলরেডি ক্লাব সিজন শেষ হয়ে গেছে। যদিও ৩১শে মে অবধি চুক্তি রয়েছে কিন্তু ক্লাবের সাথে এই মুহূর্তে আর ফুটবল নেই। ফুটবলের সিজন আপাতত শেষ। আমাদের ভারতীয় ফুটবল সিজন শেষ হয়ে গেছে ২১শে মে। তাহলে এই ২১শে মে থেকে ৩১শে মে ফুটবলাররা ক্লাবের অধীনে। কিন্তু এই ২১শে মে থেকে ৩১শে মে যদি কোনো ফুটবলার চোট পায়
তাহলে খাতায় কলমে তার দায়িত্ব ক্লাবের ওপর এসে পড়বে, কিন্তু তারা ক্লাবকে সার্ভিস দিচ্ছে না। এই সময় কিন্তু কোনো প্রবলেম হলে ক্লাব দায়িত্ব নেবে না আরকি, সোজা কথায়। ইন্স্যুরেন্সটা দেবে না। ফুটবলাররা কি যেতে চায়? যেতে চাইলে যেতে পারে। তো ন্যাচারালি কোনো ফুটবলারই উইথআউট ইন্স্যুরেন্স খেলতে যেতে চায় না। তো সেই কারণে যেটা সিদ্ধান্ত বা যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে ১লা জুন থেকে মোহনবাগান ফুটবলার ছেড়ে দেবে। কারণ তারপর যদি কোনো রকম কোনো প্লেয়ারের কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে তার দায়িত্ব ফিফার থাকবে। জেনারেলি যেটা নিয়ম, যেই ফিফা উইন্ডো ওপেন হয়ে যাবে, প্লেয়ারদের দায়িত্ব ফিফার, এবং সেই সময় খেলতে গিয়ে যদি কোনোভাবে কোনো প্লেয়ারের চোট হয়, তাহলে হ্যাঁ, তার ট্রিটমেন্টের দায়িত্ব এআইএফএফ এর। কিন্তু এই যে তার জন্য যা খরচ হয়, সেটা তারা ফিফাকে পাঠায়, সেখান থেকে সেটা রিইম্বার্স হয়ে যায়। তো ফিফার দায়িত্বে ফুটবলার ছাড়তে মোহনবাগানের আপত্তি নেই, কিন্তু এই যে ১০ দিন, এই ১০ দিনের কোনো দায়িত্ব তারা নেবে না। সেই জন্যই তারা বলেছে, এবং ফুটবলাররা উইথআউট ইন্স্যুরেন্স যেতে চায়নি। এটা হচ্ছে মোদ্দা কথা। অর্থাৎ আপাতত তারা দলের সাথে যেতে পারছে না। তার কারণ হচ্ছে অতীতে ওই আশিক কুরুনিয়ানের একটা উদাহরণ রয়েছে। মনবীর সিং এর উদাহরণ রয়েছে, যে যারা জাতীয় দলে গিয়ে চোট পায়, কিন্তু তারপর ট্রিটমেন্টের জন্য তাদেরকে আল্টিমেট ক্লাবকে তাদের ট্রিটমেন্টের দায়িত্ব নিতে হয়। এই জায়গাটা থেকে এই ভুলটা আর করতে চাইছে না, বা এই রিস্কটা আর নিতে চাইছে না মোহনবাগান। এটাই হচ্ছে মেইন ব্যাপার। এবার স্বাভাবিকভাবেই যখন মোহনবাগান প্রসঙ্গ এলোই, এই মুহূর্তে আরো কিছু প্রশ্ন প্রত্যেকেরই রয়েছে। কারণ মোহনবাগান এবছর যা পারফর্ম করেছে সেটা কখনোই প্রশ্নাতীত নয়। যে কথাটা সব জায়গায় উড়ছে, ঘুরছে, সেটা হচ্ছে যে সার্জিও লোবেরা হয়তো পরিবর্তন হবে। এবার আমরা প্রত্যেকেই জানি ফুটবলে সবসময় কোচের উপরই কোপ পড়ে, সেটা পেপ গুয়ার্দিওলাই হন আর সার্জিও লোবেরাই হন, সেই সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু সেটা এখনো ঘটে গেছে এবং ডিসিশন হয়ে গেছে এমনটা বলার সময় একেবারেই আসেনি। মাথায় রাখতে হবে যে এবার কিন্তু আইএসএল এর ক্লাব জোট ভীষণ সংঘবদ্ধভাবে দলবদলটা করছে না। ভার্বাল দু একটা কথা কোথাও কিছু হয়ে থাকলেও অফিসিয়ালি হচ্ছে না। তার কারণ তারা আইএসএল এর ভবিষ্যৎ না জেনে কোনো কিছু করবে না। কিন্তু পারফরম্যান্স এর পর একটা স্ক্যানিং তো হবেই, প্রত্যেকেরই, প্লেয়ারদেরও হবে, কোচেরও হবে। এবং যেহেতু সার্জিও লোবেরা মাঝপথে এসেছিলেন, তিনি একটাই টুর্নামেন্ট পেয়েছেন, সেটায় চ্যাম্পিয়ন হয়নি মোহনবাগান। যতই সমসংখ্যক পয়েন্ট থাক, যতই গোল পার্থক্যে দ্বিতীয় হোক, এন্ড অফ দ্য ডে যে ফার্স্ট হয় সে সেকেন্ড হলে তাকে কৈফিয়ত দিতে হয়, এটাই নিয়ম। এবং সেই কৈফিয়ত সার্জিও লোবেরাকেও দিতে হবে। অনেক নাম শোনা যাচ্ছে কোচের তালিকায়। ওয়েল, একদম মানে নাম শোনা যাচ্ছেই বলবো, কোনো অথেন্টিসিটি এখনো পর্যন্ত পাইনি। আমি যে পর্যায়ে গেলে নাম বলি, সে পর্যায়ের কোনো তথ্য বা কোনো প্রমাণ আমার কাছে নেই। তো অবভিয়াসলি নাম প্রচুর ঘুরছে। কিন্তু একটা আলোচনা হবে এটুকু জানি, এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আপাতত ফুটবলারদের সবারই ছুটি হয়ে গেছে। বিদেশি ফুটবলাররা দেশে ফিরে গেছেন। ভিন রাজ্যের ফুটবলাররা নিজেদের রাজ্যে রয়েছেন। এবং জাতীয় দলে যারা যাবেন তারা প্রস্তুতি নিচ্ছেন। এটুকুই বলা যায়। সার্জিও লোবেরাও ফিরে গেছেন। এবং যাওয়ার আগে তাদের সাথে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, খাতায় কলমে হয়নি, এটুকু বলা যেতে পারে। যেটুকু শোনা যাচ্ছে যে বেশ বিদেশিদের মধ্যে ২ জন ফুটবলারের সঙ্গে একটা ভার্বাল কথা হয়েছে। তার মধ্যে জেমি ম্যাকলারেন অবশ্যই রয়েছেন, এবং রদ্রিগেজ। এদের সঙ্গে কিন্তু চুক্তিও রয়েছে আগামী বছরের। এমন নয় যে নতুন করে চুক্তি করার ব্যাপার। তবে যেটা শুনতে পাচ্ছি, রদ্রিগেজের সঙ্গে হয়তো চুক্তিটা একটু এক্সটেন্ড হবে। ২০২৭ অব্দি, মানে ২০২৬-২৭ মরশুম অব্দি চুক্তি রয়েছে। কিন্তু সেটা হয়তো বাড়তে পারে, যেটুকু যা খবর আছে। এবং জেমি ম্যাকলারের সঙ্গে তো 5 ইয়ার ডিল হয়েই ছিল, ৩ বছর হয়েছে, এটা ৪র্থ বছর। তো বিদেশিদের মধ্যে এই ২ জন বিদেশি থাকবেন বলা যেতে পারে। কারণ দেখুন, পরিস্থিতি যাই হোক, মোহনবাগান ইস্ট বেঙ্গল ফুটবল খেলবে এবং তারা দল তৈরি করবে। এটা না খুব স্বাভাবিক ব্যাপার। তা অন্যান্য ক্লাবেদের ক্ষেত্রে বন্ধ হওয়ার, উঠে যাওয়ার প্রসঙ্গ থাকতে পারে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে নেই। তো দল বদল করতে হবে। কিন্তু যেটুকু জানছি, যা কথা হয়েছে সবই ভার্বাল, খাতায় কলমে কিছু হয়নি। কারণ ওই যে বললাম, ক্লাব জোট এবার ডিসিশন নিয়েছে তারা কোনো রকম দল বদলের পথে হাঁটবে না এই মুহূর্তে, যতক্ষণ না তারা আইএসএল এর ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে। এবার এই জাতীয় দল আর দল বদলের প্রসঙ্গে যখন কথা হচ্ছে, স্বাভাবিকভাবে ইস্ট বেঙ্গলের প্রসঙ্গও আসবে। শুরুতেই বললাম যে ইস্ট বেঙ্গলের সেলিব্রেশন মোড অন এখনো পর্যন্ত, যা শুনতে পাচ্ছি একটা ট্রফি ট্যুরও হয়তো হবে, মানে শহরে ট্রফি নিয়ে ঘোরার একটা পরিকল্পনা রয়েছে, যদিও সেটা ডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একই সঙ্গে ইস্টবেঙ্গলের বাকি যে সমস্ত ফুটবলাররা জাতীয় দলে ডাক পেয়েছেন, তারা সবাই গেলেও আনোয়ার আলী কিন্তু যেতে পারেনি। কারণ আনোয়ারের একটা চোট আছে, এবং এটা অস্কার ব্রুজো আগেই বলেছিলেন যে আনোয়ারের চোটটা খুব মারাত্মক নয়, কিন্তু একটা নিডল ইনজুরি। অর্থাৎ সেটা নিয়ে খেলা যায়, কিন্তু সেটা পেনটাকে সাপ্রেস করে খেলতে হচ্ছে। ট্রিটমেন্ট একটা চলছিল এই আনোয়ারের। সেই কারণেই আনোয়ার আলী একমাত্র জাতীয় দলে যাননি। এইবার ন্যাচারালি দল বদলের যেহেতু পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, এবং যেহেতু শুরুর দিকে অস্কার ব্রুজো বেশ কিছু কথা বলেছিলেন,
এই প্রসঙ্গে যে ৩১শে মে অবধি তিনি আছেন। লাস্ট ডান্স তিনিও জানিয়েছিলেন এবং বলেইছেন যে জুনের ফার্স্ট উইকের মধ্যে যদি কর্তারা কথা বলে ভালো, না হলে আমাদের প্রত্যেককেই নিজেদের রাস্তা দেখতে হবে। যেহেতু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটাই অনিশ্চিত মনে হচ্ছে। তো সেই প্রসঙ্গে এবং এটাও একটা রিউমার্স বলতে পারেন বা একটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে ইমামি হয়তো নাও থাকতে পারে। এই রাজনৈতিক পালাবদল সেখানেও একটা কারণ। তো সেই প্রসঙ্গে যা জানা যাচ্ছে যে অন্তত ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য যে ইমামি চলে যাচ্ছে এমন কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। অস্কার ব্রুজো কোচের দায়িত্বে থাক, তারা এটা চান। অস্কার এই মুহূর্তে রয়েছেন গোয়ায়, ছুটি কাটাতে গেছেন। সোমবার সম্ভবত তিনি ফিরবেন এবং ফিরেই ম্যানেজমেন্টের সঙ্গে তারা একবার বসার কথা। এইবার যেহেতু আগেই অস্কার ব্রুজো জানাবার পর মুহূর্তে কয়েক ঘন্টার মধ্যেই ইমামির পক্ষ থেকেও এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে যতক্ষণ না আইএসএল এর ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে তারা কোনো দলবদলের পথে হাঁটবেন না। সেক্ষেত্রে যারা থাকবে থাকবে, যারা যেতে চায় তারা চলে যেতে পারে। একদম পরিষ্কার বিবৃতি দিয়ে, প্রেস বিবৃতি দিয়ে তারা এটা জানিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন না হলে একরকম হয়, কিন্তু একটা টিম চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর সেখানে ভাবনা চিন্তাটা অন্যরকম এসে। তো সেখান থেকে ট্রফি এলে সবকিছুই বদলাবে। তো আলোচনা হবে এবং অবভিয়াসলি সবসময় উইনিং টিম যে কোনো ম্যানেজমেন্ট ধরে রাখতে চায় এবং সেই চেষ্টাটা থাকবে। কিন্তু ওই যেটা বললাম যে এই মুহূর্তে সবই ভার্বাল, কারণ ক্লাব জোট এই ডিসিশনটা নিয়েছে যে যতক্ষণ না চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হচ্ছে আইএসএল নিয়ে তারা কোনো দল বদলের পথে হাঁটবেন না। এবার আসে ক্লাব জোট যেদিকে তাকিয়ে আছে সেই প্রসঙ্গে, অর্থাৎ এমআরএ কি হবে, আইএসএল এর ভবিষ্যৎ কি এবং কি ভাবছে এআইএফএফ। আজকে কলকাতায় এআইএফএফ এর একটা স্পেশাল জেনারেল বডি মিটিং, অর্থাৎ যে মিটিং এ সমস্ত রাজ্য সংস্থার প্রতিনিধিরা থাকে এবং সেই মিটিং এ মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে নতুন যে সংবিধান হয়েছে সেটাকে অ্যাডপ্ট করা হয়েছে। এটাই মূল উদ্দেশ্য ছিল। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলছিল এআইএফএ। ফাইনালি সংবিধান নতুন করে তারা পেল এবং সেই সংবিধান অনুযায়ী ফার্দার যা হওয়ার হবে। এর পাশাপাশি যে ডিসিশনটা হয়েছে এমআরএ নিয়ে, সেই বিষয়ে খুব একটা পজিটিভ কোনো নিউজ নেই। নেই এই কারণে, কারণ আজকে শুধু এটুকুই সিদ্ধান্ত হয়েছে স্পেশাল জেনারেল বডির যারা মেম্বার তারা জানিয়েছে যে এক্সিকিউটিভ কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এতদিন পর্যন্ত সেই এক্সিকিউটিভ কমিটির সঙ্গেই যাবতীয় আলোচনা চলছিল। তো নতুন করে কোনো প্রোগ্রেস হয়েছে এমনটা বলা যাবে না। বরং গতকাল দুটো গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, যেখানে সকালে একটা বিকেলে, যেখানে চিঠি দিয়ে ক্লাব জোট জানতে চেয়েছে, কয়েকটা প্রশ্ন জানতে চেয়েছে। এক তো হচ্ছে যে একটা রোড ম্যাপ দাও যে কিভাবে আইএসএলটা হবে, কিভাবে পরিচালিত হবে, কি তার পয়েন্ট রয়েছে, একটা তো নিয়মাবলী রয়েছে, একটা তো পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা কি, যেটা জুনিয়র স্পোর্টস দেয়নি, তাদের প্রেজেন্টেশনেও দেয়নি, এআইএফএফও কিছু বলতে পারেনি। একই সঙ্গে তারা জানতে চাইছে যে কমার্শিয়ালি কে কতটা লাভবান হবে এবং কিভাবে টাকা আসবে, সেই টাকা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, ইনকাম হবে কোথা থেকে, সোজা কথায়। তো সে ব্যাপারে কোনো পরিষ্কার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যদিও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এটা জানিয়েছেন যে আইএসএল হবে, প্রপারলি হবে, এতদিন ধরে যে মর্যাদার সঙ্গে হয়েছে সেই মর্যাদার সঙ্গে হবে, কিন্তু কিভাবে হবে সে ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনো ধারণা এখনো পর্যন্ত তিনি দিতে পারেননি। উল্টো দিকে আমরা যদি দেখি এএফসি তে কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ হচ্ছে। তার কারণ এএফসি তে আমরা নেক্সট ইয়ার থেকে, মানে এই ২৬-২৭ মৌসুমে তো গোয়া আর ইস্ট বেঙ্গল খেলবে, কিন্তু ২৭-২৮ মৌসুম থেকে একটাই আমরা স্লট পাবো। তো ন্যাচারালি একটা জায়গা কমে গেল এবং এবারেও কিন্তু যেহেতু এই ট্রাঙ্কেটেড লিগটা হলো সেই কারণে কিন্তু কোয়ালিফিকেশন খেলতে হবে। তো ভারতীয় ফুটবল যেভাবে চলছে তাতে এএফসি তে তারা ক্রমশ তাদের গুরুত্ব হারাচ্ছে। এর বাইরে আজকের মিটিং এ একটা প্রসঙ্গে কথা বলা উচিত, মেনশন করা উচিত, সেটা হচ্ছে যে আজকের মিটিং এ প্রফুল প্যাটেল উপস্থিত ছিলেন, প্রাক্তন ফেডারেশন সভাপতি। এবার যবে থেকেই এআইএফএফ ইলেকশন নিয়ে কথা হচ্ছে, যেহেতু এবারে সেপ্টেম্বরে ইলেকশন হওয়ার কথা, তবে থেকেই কিন্তু নতুন করে এই প্রফুল প্যাটেলের নামটা শোনা যাচ্ছিল, যেহেতু ওই রাজনৈতিক পালাবদলের পর অনেক ইকুয়েশন এদিক ওদিক হয়েছে। তো তিনি আগ্রহী, এটা এমনটাও শোনা যাচ্ছে। তো ন্যাচারালি তার আজকের মিটিং এ উপস্থিতি একটা বার্তাবহ ডেফিনেটলি। যদিও তিনি এখানে কিন্তু এসেছিলেন ফিফার প্রতিনিধি হয়ে, যেহেতু তিনি কমিটিতে রয়েছেন সেই প্রতিনিধি হিসেবে, অবজার্ভার হিসেবে তিনি উপস্থিত ছিলেন মিটিং এ, কমিটি মেম্বার হিসেবে নয়। এটা থাকা যায়, সেই জায়গাটা রয়েছে। জাস্ট সৌজন্য বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপারটা এই জায়গায়, কিন্তু ডেফিনেটলি এরকম একটা মিটিং এ প্রফুল প্যাটেলের উপস্থিতি অনেক প্রশ্ন তুলে দিয়ে যায়, অনেক সম্ভাবনার কথা বলে এবং এটা নিয়ে ফার্দার আরো একাধিকবার আমাদের আলোচনা করতে হবে আমার ধারণা। আপাতত এটুকুই বলা যায় যে তিনি আজ উপস্থিত ছিলেন, যেটা সিগনিফিকেন্ট। এই ভিডিওটা এখানেই শেষ করব। যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো নিয়ে এই ইনফরমেশনগুলি আমাদের কাছে ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।